আসসালামু আলাইকুম। আমরা আজকে Microsoft Excel এর নতুন একটি জব শিট সলভ করব। আমাদের আজকের জব শিটটি হচ্ছে মান্থলি স্যালারি শিট। আমরা দেখব কিভাবে এই জব শিটটা পুরোটা আমরা সলভ করব। তো চলুন প্রথমে আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ শুরু করি। সর্বপ্রথম কাজ হবে আমাদের ৬ নম্বর পয়েন্টের কাজ, একটা ফোল্ডার তৈরি করা ডেস্কটপে। ক্রিয়েট ফোল্ডার ইন ডেস্কটপ, নেমলি রোল নম্বর, ইওর নেম। নিজের নাম এবং রোল নম্বর দিয়ে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করতে হবে। এরপরে ৭ নম্বর পয়েন্টে বলছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল উইথ নেমেড জব2, এবং ওই ফাইলটাকে সেভ করতে হবে জব2 নামে টু দ্য নিউলি ক্রিয়েটেড ফোল্ডার। এখন যে ফোল্ডারটা তৈরি করা হলো ওই ফোল্ডারের ভিতরেই আমাদের এই জব2 নামে এক্সেলে ফাইলটা তৈরি করতে হবে। চলুন আমরা এই কাজটা কমপ্লিট করি। ডেস্কটপে আসার পরে ডেস্কটপে ফাঁকা জায়গায় যে কোনো এক জায়গায় মাউসের রাইট ক্লিক দেব। এরপরে চলে যাব নিউ, এখান থেকে ফোল্ডার। তো আমাদের ফোল্ডারের যে নাম দিতে বলা হয়েছে রোল নম্বর এবং নিজের নাম, আমরা সেটা লিখে দেব। রোল নম্বর আন্ডারস্কোর, এরপরে নাম। এরপরে বাইরের অংশে ক্লিক দেব অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমাদের ফোল্ডারের যে তৈরি করতে বলা হয়েছে আর নাম দিতে বলা হয়েছে সেটা কমপ্লিট। এবার আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, যেহেতু এই ফোল্ডারের ভিতরে আমাদের এক্সেলের ফাইলটা তৈরি করতে বলা হয়েছে জব2 নামে। ফোল্ডারের ভিতরে আসার পরে আমরা এই ফাঁকা জায়গায় আবারও মাউসের রাইট বাটন ক্লিক দেব। এরপরে চলে যাব নিউ, নিউ থেকে নিচে অপশন পাবো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন মাইক্রোসফট এক্সেলে একটা ফাইল চলে আসবে। এখানে এই যে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এই অংশটুকু মুছে আমরা এখানে জব2 লিখে দিব। জব2 শেষে এই অংশটা আপনাদের দেখাইতেও পারে আবার নাও দেখাতে পারে, কোনো সমস্যা নেই। নর্মালি এটা দেখায় না, এটাকে বলা হচ্ছে ফাইল এক্সটেনশন। এটা তখনই দেখাবে যখন আপনি ফাইল এক্সটেনশনের অপশনটাকে শো করে দিবেন। এই ফাইল এক্সটেনশনটা কখনোই মোছা যাবে না, এটা রাখতেই হবে। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট ফাইল এক্সটেনশন .xlsx। এটা যদি আপনার কম্পিউটারে না দেখায় তাহলে আপনি কিভাবে এটা শো করাবেন? এটা শো করানোর জন্য এখানে দেখেন ভিউ লেখা আছে, ভিউতে চলে যেতে হবে। এরপরে চলে যেতে হবে শো, এখানে ফাইল নেম এক্সটেনশনস। এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা দেখাবে, আর যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে আপনারা এটা দেখতে পাবেন না। আপনাদের নর্মালি এমন দেখাবে। এই অবস্থায় যদি আপনি ফাইল এক্সটেনশনটা দেখতে চান তাহলে ভিউ যেতে হবে, শো ফাইল নেম এক্সটেনশনস, এখানে একটা ক্লিক দিতে হবে, তাহলে ফাইল এক্সটেনশন দেখা যাবে। এবার আমরা এই ফাইলের ভিতরে কাজ করা শুরু করব। এই ফাইলটিতে ডাবল ক্লিক দিয়ে আমরা এই ফাইলের ভিতরে ঢুকবো। ফাইলের ভিতরে আসার পরপরই আমাদের প্রথম কাজ হবে স্যাম্পল অনুযায়ী আমাদের পুরো লেআউটটা ডিজাইন করে নেওয়া। আমরা এই পুরো লেআউটটাকে ডিজাইন করে নেব যেমন এখানে তৈরি করা আছে, যে মান্থলি স্যালারি শিট থেকে শুরু করে ক্যাটাগরির জন্য এখানে একটা ডাটা রেডি করা আছে, কিন্তু এখানে টোটাল অ্যামাউন্ট এগুলো লেখা যাবে না, এবং টাইপের ভিতরে যেগুলো লেখার কোনো প্রয়োজন না, এবং নেট স্যালারি এবং এখানে যে সংখ্যাটা আছে এগুলো লেখার প্রয়োজন না। এগুলো আমাদের ফর্মুলা ব্যবহার করে বের করতে হবে। আমি স্যাম্পলটা রেডি করে নিচ্ছি, আশা করি আপনারা সবাই স্যাম্পলটা রেডি করতে পারবেন। ওকে, আমি আমার এক্সেল ফাইলটার ভিতরে পুরো স্যাম্পলটা এখানে রেডি করে রাখছি। এই যেমনভাবে রেডি করা হয়েছে আপনারা ঠিক এইভাবে রেডি করার চেষ্টা করবেন। এখানে আমি আমার মূল শিটটা রাখছি, এখানে ক্যাটাগরি বের করার জন্য এরকমভাবে রাখছি, এই ঘরগুলোকে ফাঁকা রাখতে হবে, এগুলো ফাঁকাই রাখবেন, এবং ভিলুকআপের জন্য এখানে একটা অংশ বের করছি। এভাবে স্যাম্পলটা রেডি করার পরে এবার আমরা নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করব। আসলে আমরা নির্দেশনা দেখে কাজ শুরু করি। আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, নির্দেশনা করতে হবে টাইটেল ফন্ট। টাইটেল ফন্ট নিতে হবে এরিয়াল, এবং আদার টেক্সট ফন্ট, অন্যান্য যে লেখার ফন্ট এগুলো হবে টাইম নিউ রোমান। তো আমাদের এখানে যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো সিলেক্ট করে এগুলো করে দেব এরিয়াল, এবং অন্যান্য যে লেখাগুলো আছে এই ঘরগুলো সিলেক্ট করব, এগুলো আমার এরিয়াল করাই আছে।
এবং বাদবাকিগুলো সিলেক্ট করে এই ঘরগুলোর ফন্ট করে দেব আমরা, যেটা আমাদের নির্দেশনায় বলা আছে টাইমস নিউ রোমান। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতেছি, লিখে নিই টাইমস নিউ রোমান, ব্যাস। এরপরে আমাদের এখানে বলছে টাইটেল ফন্ট সাইজ হবে 15। এইটার কথা আমাদের শুধু বলা হয়েছে এটা হবে 15 সাইজ, এটা আমাদের ঠিক আছে, 15 দেওয়া আছে এখানে। এবার আমরা চলে আসি সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। ফরম্যাটিং বলতে আমরা যে অ্যালাইনমেন্ট যেগুলো মাঝখানে দেখতে পাচ্ছি, যেগুলো 2 লাইনে বিভক্ত, বা যেগুলো ডান সাইডে বাম সাইডে অ্যালাইনমেন্ট, এক কথায় স্যাম্পলে যেমনভাবে তৈরি করা আছে ডিজাইনটা এমনভাবে করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে সেল ফরম্যাটিং। এবার টোটাল টোটাল বের করতে হবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ক্যালকুলেশন। এখানে টোটাল বের করার জন্য আমাদের যে ফর্মুলা প্রয়োজন সেই ফর্মুলা ব্যবহার করতে হবে। ক্যালকুলেট অন দ্য বেস অফ টাইপের উপরে ভিত্তি করে আমাদের টোটাল বের করতে হবে। এইখানে আমাদের বিশেষ কোনো কাজ নাই, তো আমরা 2 নম্বর পয়েন্ট থেকে দেখি ট্যাক্স অ্যামাউন্ট। এখানে ট্যাক্স অ্যামাউন্ট বের করার জন্য একটা কলাম দেওয়া আছে। ট্যাক্স অ্যামাউন্টটা কীভাবে বের করতে হবে? ক্যালকুলেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফ্রম বেসিক স্যালারি অ্যান্ড ট্যাক্স রেট। ট্যাক্স রেট এবং বেসিক স্যালারির উপরে ভিত্তি করে ফর্মুলা ব্যবহার করে আমাদের ট্যাক্স অ্যামাউন্টটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা ফর্মুলা ব্যবহার করব ইকুয়াল বেসিক স্যালারি, এরপরে গুণ চিহ্ন দেব, এরপরে দেব ট্যাক্স রেট। এই বেসিক স্যালারিকে এইখানে যত ভ্যালু আছে তত পার্সেন্ট করবে, ট্যাক্স রেট দেখানোর পরে পার্সেন্ট চিহ্ন। এটা হচ্ছে আমাদের ট্যাক্স অ্যামাউন্টের জন্য। এরপরে দেবো এন্টার। তাহলে আমাদের ট্যাক্স অ্যামাউন্টটা এখানে বের হয়ে গেল। এটাকে আমরা অটো ফিল করে দিচ্ছি নিচে, তাহলে বাদবাকিগুলোও চলে আসলো। এখানে আমার ট্যাক্স রেট যত পার্সেন্ট লেখা আছে সে অনুযায়ী বেসিক স্যালারিটা পার্সেন্ট হয়ে গেল। এরপরে আমাদের যাই টোটাল ডিডাকশন। টোটাল ডিডাকশনে বলা হয়েছে ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশন। ট্যাক্স অ্যামাউন্ট এবং লোন ডিডাকশন এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে টোটাল ডিডাকশনটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে লিখব ইকুয়াল ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশনের সেল। এই দুইটা সেল দেখানোর পরে যদি এন্টার দিই তাহলে আমাদের এখানে ভ্যালু চলে আসবে, অথবা আমরা এখানে সাম ফাংশনও ব্যবহার করতে পারি। আপাতত আমরা প্লাস ব্যবহার করে এখানে টোটাল ডিডাকশনটা বের করলাম। এন্টার। টোটাল ডিডাকশন বের হয়ে গেল। এটাকে আমরা নিচের দিকে টেনে দেই অটোফিল, ব্যাস। এরপরে আসি গ্রোস স্যালারি। গ্রোস স্যালারিতে বেসিক স্যালারি এবং অ্যানাউন্স এই দুইটাকে যোগ করতে হবে। তো আগের মতনই ইকুয়াল বেসিক স্যালারি প্লাস অ্যানাউন্স, দুইটা সেল দেখানোর পরে এন্টার। তাহলে আমার এখানে গ্রোস স্যালারিটাও বের হয়ে গেল। এটাকে টেনে দিচ্ছি। এরপরে নিট স্যালারি। নিট স্যালারিতে কি আছে? গ্রোস স্যালারি থেকে মাইনাস করতে হবে টোটাল ডিডাকশন। তাহলে আমরা নিট স্যালারি এখানে এসে ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, এরপরে এন্টার। তাহলে আমরা এখানে নিট স্যালারিটা পেয়ে যাব। এটাকে টেনে দিচ্ছি, ব্যাস। এরপরে আমাদের মেইন কাজ। এগুলো তো ছিল খুবই সহজ ফর্মুলা। এইবার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো একটু জটিল, একটু খেয়াল করে দেখলে সহজে বুঝে যাবেন আশা করি। তো 6 নম্বর পয়েন্টে আমাদের বলছে বাজেট রেঞ্জ। বাজেট রেঞ্জটা আমাদের বের করতে হবে। বাজেট রেঞ্জ কি করতে হবে? এখানে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইন রেঞ্জ ডিডাক্ট অর ওভার ডিডাক্ট অ্যাজ পার বিলো কন্ডিশন অন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। এখানে টাইপ এবং অ্যামাউন্টের উপরে ভিত্তি করে আমাদের দুইটা জিনিস দেখাইতে হবে, ইন রেঞ্জ ডিডাক্ট এবং ওভার ডিডাক্ট। এই দুইটা জিনিস আমাদের দেখাইতে হবে টাইপ এবং অ্যামাউন্টের উপরে ভিত্তি করে। তো এখানে যে টাইপ এবং অ্যামাউন্টের কথা বলছে আমার মনে হয় এটা যৌক্তিক কিছু না, এখানে টাইপ এবং অ্যামাউন্ট আসবে না। তা আসেন আমরা এই বক্সটা দেখি, এখানে কন্ডিশন কি হবে। শর্ত দুইটা, যদি ট্যাক্স বেসিক স্যালারি 10%-এর বেশি হয় তাহলে ওভার ডিডাক্ট লেখা আসবে। দ্বিতীয় নম্বর শর্ত, যদি ট্যাক্স বেসিক স্যালারি 10%-এর কম হয়
তাহলে ইন রেঞ্জ ডিডাক্ট। আসলে এটা ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে লিখব? প্রথমে ইকুয়াল, যেহেতু আমাদের শর্ত সাপেক্ষে কাজ করতে হবে, তাই আমরা এখানে ইফ ফাংশনকে কল করব। ইফের ভিতরে প্রথম লজিক টেস্ট দেব। যদি আমাদের ট্যাক্স অ্যামাউন্ট বেশি হয় গ্রেটার দেন কিসের থেকে? বেসিক স্যালারির 10%-এর, কমা ইফ যদি ট্যাক্সটা আমাদের বেসিক স্যালারির 10%-এর বেশি হয়, তাহলে কি দেখানোর কথা বলা হয়েছে? ওভার ডিডাক্ট। তা আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে লিখে দেব ওভার ডিডাক্ট, ডাবল কোটেশন ক্লোজ, কমা। এরপরে দ্বিতীয় শর্ত কি ছিল? যদি ট্যাক্সটা বেসিক স্যালারি 10%-এর কম হয় তাহলে ইন রেঞ্জ ডিডাক্ট। তো এটা আমরা আবার ইফ ব্যবহার করলে চাইলে লিখেও দিতে পারতাম, কিন্তু এখানে লেখার কোনো যুক্তি আসে না। কারণ এখানে আমি বলছি যদি 10%-এর বেশি হয় ট্যাক্স, তাহলে ওভার ডিডাক্ট। আর কমা দেওয়ার পরে আমাদের পরবর্তী সেকশন আসছে ভ্যালুই ফলস, যদি এটা মিথ্যা হয়। তো যদি বেশি না হয় তাহলে মিথ্যা কি? অবশ্যই কম আছে। তাই আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি ডাবল কোটেশনের ভিতরে ইন রেঞ্জ ডিডাক্ট, ইন রেঞ্জ ডিডাক্ট, ডাবল কোটেশন ক্লোজ, এরপরে ব্র্যাকেট ক্লোজ। তো এখানে আমরা বললাম যদি আমাদের ট্যাক্স বেসিক স্যালারি 10%-এর বেশি হয় তাহলে লেখা আসবে ওভার ডিডাক্ট, আর না হইলে কম থাকলে সেক্ষেত্রে দেখাবে ইন রেঞ্জ ডিডাক্ট, ইন্টার। তাহলে আমাদের এখানে শর্ত অনুযায়ী বাজেট চেঞ্জটা চলে আসবে। পরবর্তী পয়েন্টটা আমরা দেখি। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন বাজেট রেঞ্জ কলাম। বাজেট রেঞ্জ যে কলামটা আছে এই কলামের ভিতরে আমাদের এখানটায় কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে হবে। তো আমরা জানি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করলে কন্ডিশন অনুযায়ী ফরম্যাটিং করা যায়, যেমন আমরা কালারের কাজটা বেশি করে থাকি। তো আসুন আমাদের এখানে কি করতে বলা হয়েছে সেটা আমরা দেখি। টু হাইলাইট উইথ গ্রিন কালার, গ্রিন কালার দিয়ে হাইলাইট করতে হবে when budget range is in range deduct। যদি আমাদের ওই কলামের ভিতরে কোথাও ইন রেঞ্জ ডিডাক্ট আসে তাহলে ওই ঘরটা কালার হবে গ্রিন কালার। অ্যান্ড উইথ রেড কালার when ট্যাক্স বাজেট রেঞ্জ ওভার ডিডাক্ট। আর যদি ওই কলামের ভিতরে কোথাও ওভার ডিডাক্ট লেখা থাকে তাহলে ওই ঘরটার কালার হবে রেড কালার। আমাদের এখানে কন্ডিশন দুইটা, যদি ইন রেঞ্জ ডিডাক্ট পাই তাহলে গ্রিন কালার করবে, আর যদি ওভার ডিডাক্ট পাই তাহলে রেড কালার। আসেন এই কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ কিভাবে করব এটা আমরা দেখি। যেহেতু বাজেট রেঞ্জের এই ঘরগুলোতে আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ করতে বলা হয়েছে, তাই আমরা এই সেলগুলো সব সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব হোম ট্যাবে স্টাইলস সেকশনের ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে একটা ক্লিক দেব। এরপরে চলে যাব হাইলাইট সেলস রুলস, এখানে মাউস রাখলেই দেখবেন এই পাশে আরও অপশন ওপেন হবে। এখানে আমরা ব্যবহার করব টেক্সট দ্যাট কন্টেন্টস, এটাতে একটা ক্লিক দেব। তাহলে এমন ছোট একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমরা লিখব যে কোন কন্ডিশনে কি কাজ হবে, তো সেই কন্ডিশনটা আমরা এখানে লিখব। প্রথম কন্ডিশন ছিল আমার যে ইন রেঞ্জ ডিডাক্ট হইলে গ্রিন কালার দেখাবে, তো আমরা এটা লিখব ইন রেঞ্জ ডিডাক্ট, নর্মালি লিখে দেব। এখানে কোনো ধরনের ব্র্যাকেট অথবা কোনো কিছুর প্রয়োজন নাই, ইন রেঞ্জ ডিডাক্ট। এটা লেখার পরে এটা কি কালার বলা ছিল, আমাদের নির্দেশনায় বলা ছিল গ্রিন কালার হবে যখন ইন রেঞ্জ ডিডাক্ট আসবে, কিন্তু আমাদের এখানে বর্তমানে রেড কালার দেখাচ্ছে, কারণ আমাদের এখানে উইথ লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা চেঞ্জ করে দিয়ে দেব গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এরপরে দেবো ওকে। তাই দেখুন এখানে আমাদের গ্রিন কালার চলে আসছে। সেমভাবে সিলেক্ট থাকা অবস্থায় বা আবারও সিলেক্ট করে নেব, একই ঘরগুলো সিলেক্ট রেখে আবারও কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, আবারও যাব হাইলাইট সেল রুলস, এখান থেকে আবারও টেক্সট দ্যাট কন্টেন্ট। এবার আমরা লিখব দ্বিতীয় কন্ডিশন কি ছিল। দ্বিতীয় কন্ডিশন ছিল আমাদের ওভার ডিডাক্ট, তো সেটা আমরা এখানে লিখব ওভার ডিডাক্ট। লেখার পরে এটা কালার বলা ছিল রেড, তো আমরা এখান থেকে সিলেক্ট করব লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, সিলেক্ট করার পরে দেব ওকে। ব্যাস, তাহলে আমাদের এই বাজেট চেঞ্জ কলামে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ সম্পন্ন। এরপরে আমরা নেক্সট
নির্দেশনাটা দেখি। নেক্সট নির্দেশনায় বলা আছে ক্যাটাগরি নেম। তো আমাদের এখানে যে ক্যাটাগরি নেম আলাদা একটা সেকশন, এই সেকশনে আমাদের কাজ করতে হবে ক্যাটাগরি নেমের ভিতরে। কি কাজ করতে হবে? অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন। এখানে আমাদের ডাটা ভ্যালিডেশন ব্যবহার করতে হবে ফর ক্যাটাগরি নেমস। ক্যাটাগরি নেম আদার দেন বেসিক স্যালারি, অ্যানাউন্স, গ্রোস স্যালারি, ট্যাক্স ডিডাক্ট, লোন ডিডাক্ট, টোটাল ডিডাক্ট অ্যান্ড নিট স্যালারি উইল নট বি অ্যালাউড। এইখানে আমার যে কয়টা আইটেমের কথা বলা হয়েছে, এই আইটেমগুলো ব্যতীত অন্য কোনো কিছু আমার এই ক্যাটাগরি নেম কলামের ভিতরে আমি লিখতে পারবো না। সেভাবে আমাকে ভ্যালিডেশন দিতে হবে। শুধুমাত্র এইখানে যে কয়টা ক্যাটাগরি নেম আছে, এই নাম কয়টা সাপোর্ট করবে। অন্য কোনো কিছু আপনি চাইলেও লিখতে পারবেন না। এরপর এখানে বলা হয়েছে ইউজ কাস্টম রুল। অবশ্যই কাস্টম রুল ব্যবহার করতে হবে। ডোন্ট ইউজ লিস্ট রুল। এখানে লিস্ট ব্যবহার করা যাবে না, নির্দেশনায় আমাদের বলে দেওয়া হয়েছে। তো আসেন এটা আমরা ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে কাস্টমে কিভাবে তৈরি করব। যেহেতু আমাদের এই ক্যাটাগরি নেমগুলোতে এই কাজটা করতে বলা হয়েছে, আপনি চাইলে এই ক্যাটাগরি নেমগুলো পরেও লিখতে পারেন ডাটা ভ্যালিডেশন করার, অথবা ডাটা ভ্যালিডেশন করার আগেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার আগে লেখা আছে, কোনো সমস্যা না, আপনারা চাইলে ডাটা ভ্যালিডেশন দিয়ে তারপরেও লিখতে পারেন। তো ঘরগুলো সিলেক্ট করবেন, যেহেতু আমাদের এই ঘরগুলোতে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করতে হবে, সবগুলো সিলেক্ট করব। এরপরে চলে যাব ডাটা ট্যাব, এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখানে একটা ক্লিক দেব। তাহলে এমন একটা বক্স আসবে। এখানে আমরা ব্যবহার করব কাস্টম। এবার এই ফর্মুলাতে আমাদের পুরো ফর্মুলাটা লিখতে হবে। তা আমি সাজেশন করি যে এইখানে লেখার আগে আপনারা এইখানে যে ফর্মুলাটা লিখবেন ওইটা বাইরে কোথাও লিখেন, তাহলে যদি কোনো ভুল হয় সেগুলো সহজে ধরতে পারবেন। আমি এখানে লিখি, এরপরে আমরা এটা কপি করে নিয়ে ডাটা ভ্যালিডেশনে দিয়ে দেব। আমাদের যেহেতু এখানে অনেকগুলো ক্যাটাগরির ভিতর থেকে যেহেতু একটা নাম এখানে সাপোর্ট করবে, বা একটা ঘরের ভিতরে একটা নামই লিখতে পারবো, তাই আমাদের ব্যবহার করতে হবে অর ফাংশন, যেন এই একাধিক ক্যাটাগরি থেকে যে কোনো একটা সত্য হলেই সেটাকে সাপোর্ট করে। তাই আমরা লিখছি ইকুয়াল অর। অরের ভিতরে প্রথম সেলটা দেখাবো, এখানে প্রথম সেলটা দেখিয়ে ইকুয়াল, এবং প্রথম কন্ডিশন কি ছিল আমাদের নির্দেশনায় বলা ছিল বেসিক স্যালারি। এই যে এখানে প্রথমে বেসিক স্যালারি, এরপর অ্যানাউন্স, এরপর গ্রোস স্যালারি, এভাবে সবগুলোকে সেল দেখিয়ে দেখিয়ে লিখে দিতে হবে অরের ভিতরে। আমি লিখে দিচ্ছি প্রথম বেসিক স্যালারি। বেসিক স্যালারি লেখা শেষ। এবার কমা দিয়ে দ্বিতীয় আইটেমটার নাম লিখতে হবে। তো দ্বিতীয় আইটেম ছিল আমার অ্যানাউন্স। আবারও সেল দেখাইতে হবে এবং ইকুয়াল ডাবল কোশ্চেনের ভিতরে অ্যানাউন্স, কমা। আবারও তৃতীয় নম্বর আইটেম, সেল দেখাইতে হবে, ইকুয়াল দিতে হবে। তৃতীয় নম্বর আইটেম ছিল গ্রোস স্যালারি। এভাবে আমি সবগুলা লিখে নিচ্ছি। আপনারা এভাবে সবসময় একটাই সেল দেখাতে হবে, প্রথম সেলটাকে দেখিয়ে সবগুলো আইটেমের নাম লিখবেন। আমি এখানে প্রতিবার B11 সেলকে দেখিয়ে সবগুলো আইটেমের নাম কমা কমা ব্যবহার করে অর ফাংশনের ভিতরে লিখে দিয়েছি। এবার অর ফাংশনের ব্র্যাকেটটা ক্লোজ করব। অবশ্যই প্রতিটা আইটেমের আগে ওই একই ঘর দেখানো লাগবে, এটা মাথায় রাখবেন। অর এবং অ্যান্ড ফাংশন যখনই ব্যবহার করবেন, প্রতিটা আইটেমের সেল ওই একই সেল প্রতিবার দেখাতে হবে। এবার যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখবেন ট্রু দেখাবে, কারণ আমি এখানে যে আইটেমগুলোর নাম লিখছিলাম ওই আইটেমটা এই ঘরের ভিতরে খুঁজে পেয়েছে। যদি আমি এখানে কোনো একটা বানান ভুল দেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন নিবে না, বা এখানে ট্রু ফলস আসবে। দেখছেন, যখনই আমি এখানে ওই ফর্মুলার ভিতরে যে নাম আছে সেই নামটাই লিখব অ্যাকচুয়ালি, তখনই এখানে ট্রু আসবে। এমন যদি হয় তাহলে আমাদের ফর্মুলাটি ঠিক আছে। এবার আমরা এই ফর্মুলাটির ভিতরে ঢুকে এই পুরো অংশ সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নেব, অথবা সিলেক্ট করার পরে রাইট ক্লিক দিয়ে কপি, এন্টার চাপ দিয়ে বাইরে আসেন। এবার এই ক্যাটাগরি নেমের এই ক্যাটাগরিগুলো সব সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে চলে যান ডাটা ট্যাব, ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন।
এখানে অ্যালাউ এখানে সিলেক্ট করেন কাস্টম এবং ফর্মুলা এখানে ক্লিক দিয়ে যেটা কপি করে নিয়ে আসছেন ওইটাকে পেস্ট করে দেন। Ctrl+V চাপ দেন অথবা এখানে রাইট ক্লিক দিয়ে পেস্ট। তাহলে পুরো অংশটা এখানে চলে আসবে। এটা নিয়ম হচ্ছে এখানে লেখা, কিন্তু আমরা যেহেতু লিখলাম না, আমরা বাইরে এটা করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এরপরে দিয়ে দিব ওকে। ব্যাস। তাহলে আপনি চাইলেও এখানে ভুল কিছু লিখতে পারবেন না। যদি আমি এবার ওয়াইটা কেটে দিই, দেখেন আমাদের এখানে একটা ওয়ার্নিং দিবে যে আমাদের প্যাটার্নের সঙ্গে ম্যাচ করছে না। এটা আপনি চাইলেও লিখতে পারবেন না। এবার আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা আমাদের এখানে রাখার কোনো প্রয়োজন নাই। আমাদের মেইন কাজ এখানে ভ্যালিডেশন দেওয়া, এটা কমপ্লিট হয়েছে। ভ্যালিডেশন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলগুলা কিন্তু সবগুলাই সিলেক্ট করতে হবে। আর যখন ফর্মুলা লিখবেন তখন প্রথম সেলটাকে দেখাবেন সবসময়। ডাটা ভ্যালিডেশন ব্যবহার করলে ও অটোমেটিকভাবে সব ঘরগুলাতে অ্যাপ্লাই করে নিবে। এরপরে আসি পরের পয়েন্ট কি আছে, টাইপস। টাইপ যে কলামটা আছে এখানে আমাদের কিছু একটা করতে হবে। দেখি কি বলা হয়েছে। টাইপ কলাম উইল ফিল আপ অটোমেটিকলি ফ্রম ক্যাটাগরি। এই যে টাইপ কলামটা আছে এটা অটোমেটিকভাবে ফিল আপ হবে কোথা থেকে? ক্যাটাগরির থেকে, ক্যাটাগরির উপরে বেস করে। এরপরে বলা হয়েছে দ্য বেসিক স্যালারি, অ্যানাউন্স গ্রোস স্যালারি অ্যান্ড নিট স্যালারি ক্যাটাগরি উইল বি ডিফাইন্ড অ্যাজ ইনকাম। এইখানে যে চারটা ক্যাটাগরির কথা বলা হয়েছে এই চারটা ক্যাটাগরি যদি ক্যাটাগরি এই কলামের ভিতরে পাই তাহলে আমাদের টাইপের এখানে লেখা দিবে ইনকাম। চারটার কোনো একটা পাইলেই লেখা আসবে ইনকাম। অল আদার উইল বি এক্সপেন্স। এই চারটা ব্যতীত আর বাদ বাকি যেগুলাই আসবে সেটার জন্য লেখা দিবে এক্সপেন্স। এটা কিভাবে করতে হবে? ইকুয়াল, অবশ্যই আমাদের ইফ ফাংশন ব্যবহার করতে হবে যেহেতু কন্ডিশনের উপরে ভিত্তি করে কাজ করব। ইফ, এবং এইখানে যেহেতু আমাদের একসঙ্গে চারটা ক্যাটাগরির কাউরে পাইলেই অ্যান্সার আসবে ইনকাম, সেক্ষেত্রে অর ফাংশন ব্যবহার করতে হবে। অরের ভিতরে এবার ওই যে আগে যেমনভাবে দেখালাম ওভাবে প্রতিবার প্রথম সেলকে দেখিয়ে যে চারজনের কথা উল্লেখ করা হয়েছে ওই চারজনের নাম লিখতে হবে। বেসিক স্যালারি, অ্যানাউন্স, গ্রোস স্যালারি আর নিট স্যালারি। আসেন এগুলো আমরা লিখে দিচ্ছি। প্রতিবার প্রথম সেলটা দেখাইতে হবে ইকুয়াল ডাবল কোটেশনে বেসিক স্যালারি, ডাবল কোটেশন ক্লোজ কমা, আবারও সেল দেখাইতে হবে ইকুয়াল, এরপরে বলা ছিল অ্যানাউন্স, ডাবল কোটেশনের ভিতরে অ্যানাউন্স, ডাবল কোটেশন ক্লোজ কমা, একইভাবে আবারও নিট স্যালারি। এখানে যে ক্যাটাগরিতে চারজনের নামের কথা উল্লেখ করা হয়েছিল চারজনের নাম লেখা কমপ্লিট। এবার আমরা অর ফাংশনের ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এই পুরোটা হয়ে গেল আমার ইফের লজিক টেস্ট। ও চেক করবে এই V11 ঘরের ভিতরে এই চারটার কেউ আছে কিনা। যদি থাকে এই ব্র্যাকেটের পরে আমরা কমা দেব। এই ব্র্যাকেটটা কিন্তু অরের ব্র্যাকেট। এরপর কমা দিয়ে যদি এই চারজনের ভিতর থেকে কাউরে পায় তাহলে আমাদের কি লিখতে বলা হয়েছে? ইনকাম। তাই আমরা কমা ব্যবহার করে ডাবল কোটেশনের ভিতরে লিখব ইনকাম, ডাবল কোটেশন ক্লোজ। এই চারজনকে পাইলে লেখা আসবে ইনকাম, এরপর কমা দিয়ে আদারওয়াইজ যারা থাকবে তাদের ক্ষেত্রে লেখা আসবে এক্সপেন্স। আমরা এখানে লিখে দেব ডাবল কোটেশনের ভিতরে এক্সপেন্স, ডাবল কোটেশন ক্লোজ, এরপরে ইফের ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখানে বেসিক স্যালারি লেখা ছিল, ইনকাম আসছে। এটাকে এবার আমরা কোনা ধরে টেনে দিচ্ছি অটোফিল। অ্যানাউন্সের ক্ষেত্রে ইনকাম, গ্রোস স্যালারিতে ইনকাম, ট্যাক্স ডিডাকশন এটার কথা বলা ছিল না, এটা বাদ বাকি এই জন্য এক্সপেন্স, লোন ডিডাকশনের এক্সপেন্স, টোটাল ডিডাকশনের এক্সপেন্স, আর নিট স্যালারি এটাতেও ইনকাম। তা আমাদের নির্দেশনায় যে কথা বলা হয়েছিল সেই অনুযায়ী আমরা ইনকাম এবং এক্সপেন্স বের করতে পেরেছি। এরপরে দেখি ভিলুকআপ বের করতে হবে। তো এই ভিলুকআপ বের করার আগে আমাদের আরও একটা জিনিস বের করতে হবে, টোটাল অ্যামাউন্ট। এই টোটাল অ্যামাউন্টের জন্য নির্দেশনায় কিছু বলার নাই সেভাবে, তা আমরা এটা বেসিক স্যালারির টোটালটা বের করবো। এখানে যে বেসিক স্যালারির টোটাল এটা আমরা এখানে বের করব। অ্যানাউন্স, এখানে অ্যানাউন্সের জন্য যে টোটাল এটা আমরা এখানে বের করব। তাই আমরা এখানে কল করব ইকুয়াল সাম ফাংশন, SU1। সামের ভিতরে যেহেতু আমরা বেসিক স্যালারির পাশে যোগফলটা বের করব তাই বেসিক স্যালারির সব সেল দেখাবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
সেমভাবে অ্যানাউন্সের এখানে আবারও সাম, অ্যানাউন্সের সব ঘরগুলো দেখাবো, রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। গ্রোস স্যালারি সেমভাবে সবগুলো করব, গ্রোস স্যালারি সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ট্যাক্স ডিডাক্ট, এখানে আমরা ট্যাক্স ডিডাক্টটা পাবো না, আমরা এখানে ট্যাক্স অ্যামাউন্টটা যোগ করব। ট্যাক্স অ্যামাউন্ট সবগুলো দেখাবো, ট্যাক্স ডিডাক্টের এখানে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপর লোন ডিডাক্ট একইভাবে সাম, লোন ডিডাক্টের সব সেলগুলা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটাল ডিডাক্ট সাম, টোটাল ডিডাক্টের সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। নিট স্যালারি ইকুয়াল সাম, নিট স্যালারি সব সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ব্যাস, তাহলে আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট সবগুলা ফর্মুলা ব্যবহার করে বের করা কমপ্লিট। এরপরে আমরা চলে আসি নির্দেশনা অনুযায়ী VLOOKUP। VLOOKUP-এর এখানে বলা হয়েছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফ্রম লুকিং আপ ক্যাটাগরি নেম। আমাদের এখানে ক্যাটাগরি নেমটার উপরে ভিত্তি করে দেখতে হবে। মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি নেমস। এই ক্যাটাগরি নেমে আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। অ্যাজ পার স্যাম্পল, দ্য টোটাল অ্যামাউন্ট কলাম শুড শো সাম অফ দ্য সেম ক্যাটাগরি। টোটাল অ্যামাউন্টের যে কলাম, ওইখানে একই ক্যাটাগরির যে সংখ্যাগুলো আছে এগুলোর যোগফলটা দেখাতে হবে। ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি, যদি প্রয়োজন হয় আলাদা একটা হেল্পার টেবিল ব্যবহার করব। তো আমাদের এইখানে যেহেতু সবগুলা আলাদাই আছে, তাই আমাদের আলাদা কোনো হেল্পার টেবিলের প্রয়োজন নাই। এখানে আমাদের যোগফল বের করাই আছে একই ক্যাটাগরি। এবার আমরা এই যে ক্যাটাগরিতে ড্রপ ডাউন লিস্ট করব আর টোটাল অ্যামাউন্টটা VLOOKUP-এর মাধ্যমে বের করব। তো ক্যাটাগরিতে ড্রপ ডাউন কীভাবে করব? এই ক্যাটাগরির ঘরটাতে ক্লিক দেব, এরপরে চলে যাব ডাটা ট্যাবে, এখান থেকে চলে যাব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে আমরা অ্যালোয়ার এখানে সিলেক্ট করব লিস্ট। যদি কখনো ড্রপ ডাউনের কথা বলে তাহলে আমাদের ব্যবহার করতে হবে লিস্ট, এটা আমরা জানি। এরপর সোর্সে ক্লিক দিয়ে আমরা নর্মালি কি করি, যদি কোনো সোর্স না থাকে আমরা কমা কমা ব্যবহার করে এখানে লিখে দিই। কিন্তু এখন আমাদের এই শিটের ভিতরে ক্যাটাগরি নেমগুলা দেওয়া আছে, এই যে ক্যাটাগরি নেম সবাই এখানে আছে। তাই আমরা এই সোর্সে এখানে একটা ক্লিক দিয়ে ক্যাটাগরি নেমের নিচ থেকে এখানে সব সেলগুলোকে দেখিয়ে দেব। এই যে ক্যাটাগরি নেম সব এখানে লেখা আছে, এরপরে দেব ওকে। তাহলে আমরা দেখতে পাবো ক্যাটাগরি নেমের এইখানে সবগুলো ড্রপ ডাউন হিসেবে চলে আসছে। এবার আমরা টোটাল অ্যামাউন্টটা বের করব এই ক্যাটাগরির উপরে বেস করে। এখানে আমরা VLOOKUP ফাংশন ব্যবহার করব, ইকুয়াল VLOOKUP, প্রথম বলছে লুকআপ ভ্যালু, যেহেতু আমাদের ক্যাটাগরির উপরে ভিত্তি করে অ্যামাউন্টটা নিয়ে আসতে হবে, তাই আমরা যেটা ড্রপ ডাউন করছি এই ক্যাটাগরি নেম এটা দেখাবো, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। এরপরে দেবো কমা, টেবিল অ্যারে, আমরা যে টেবিলের উপরে ভিত্তি করে ডাটাগুলোকে নিয়ে আসবো বা খুঁজবো বা এই ক্যাটাগরিগুলো যে টেবিলের ভিতরে আছে সেই টেবিলটা দেখাতে হবে। তো সেই টেবিল হচ্ছে আমার এই টেবিলটা, এখানে আমরা পুরোটা দেখাবো। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের লুকআপ ভ্যালু এই যে ক্যাটাগরি, অবশ্যই সিলেকশনে ক্যাটাগরি থেকেই শুরু করতে হবে। এখান থেকে করলে কিন্তু কাজ হবে না, সামনে অন্য কোনো ঘর নেওয়া যাবে না, এই ক্যাটাগরি নেমটাই নেওয়া লাগবে। এদিকে আপনি চাইলে ডান সাইডে যতদূর খুশি যেতে পারেন, কিন্তু বাম সাইডে অবশ্যই এই ক্যাটাগরি নেম থেকে শুরু করতে হবে। এই রেঞ্জটা দেখানোর পরে কমা দেব, এরপরে কলাম ইন্ডেক্স নম্বর, কত নম্বর কলামের আউটপুটটা আমরা দেখব। যেহেতু আমরা দেখব টোটাল অ্যামাউন্ট, এখানে আমরা এই সিলেকশন থেকে যদি গণনা করি 1 2 দ্বিতীয় নম্বর কলাম, তাই আমরা এখানে লিখব 2, এরপরে কমা, এরপরে ফলসে ডাবল ক্লিক দেব অথবা 0 দেব, এক্সাক্ট ম্যাচ, আমরা ফলসে ডাবল ক্লিক দিচ্ছি, তাহলে আমাদের VLOOKUP কমপ্লিট। এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাই দেখেন আমাদের এখানে অ্যামাউন্ট চলে আসছে। আমি যদি এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করি, ট্যাক্স ডিডাক্ট দিই, তাহলে দেখেন ট্যাক্স ডিডাক্টে 3650 সেটা এখানে চলে আসছে। তো নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের ফর্মুলা কাজ সবগুলো কমপ্লিট করছি। এবার আমাদের একটা চার্ট নিতে হবে, ইনসার্ট এ কলাম চার্ট ফর নিট স্যালারি ভার্সেস টোটাল ডিডাকশন, রেফারেন্স টু স্যাম্পল। এখানে আমাদের স্যাম্পলে দেখেন একটা চার্ট নেওয়া আছে, এরকম একটা চার্ট নিতে হবে। এটা হচ্ছে বার চার্ট, ওইখানে বলা হয়েছে অবশ্য কলাম চার্ট, কিন্তু এটা একটা বার চার্ট। এই চার্টটা নিতে হবে আমাদের নিট স্যালারি এবং টোটাল ডিডাকশন এই দুটার উপরে ভিত্তি করে। এই যে এখানে টোটাল ডিডাকশন এবং নিট স্যালারির লেখা সহ সংখ্যাগুলোকে সিলেক্ট করব, এই দুইটা।
সিলেক্ট করার পরে চলে যাবো ইনসার্ট ট্যাবে। এখান থেকে চলে যাবো এই যে কলাম অ্যান্ড বার চার্ট। এখান থেকে আমরা এই যে 2D বার যেটা আছে এটা নিয়ে নেব। নিয়ে আমরা এটা একটু ছোট করে দিচ্ছি, এটাকে পজিশন করে এখানে রেখে দিলাম। ব্যাস, তাহলে আমাদের চার্ট চলে আসছে। এবার আমাদের এখানে টাইটেলে কিছু লেখা আছে। স্যাম্পলে যদি আমরা যাই, এই লেখাটুকু আপনারা জাস্ট চেঞ্জ করে লিখে দিবেন। এখানে ডাবল ক্লিক দিয়ে আপনারা এই লেখাটুকুকে মুছে এখানে আপনাদের যে লেখা লিখতে বলা হয়েছে সেটা লিখে দিবেন। ব্যাস, তাহলে হয়ে যাবে। আপাতত আমাদের নির্দেশনা অনুযায়ী সকল কাজ কমপ্লিট। তো এবার আসেন আমাদের প্রথম পেজে আরও কয়েকটা নির্দেশনা বাকি আছে, সেইগুলো আমরা কমপ্লিট করি। আমরা এখানে করছিলাম 7 নম্বর পয়েন্ট পর্যন্ত। 8 নম্বর পয়েন্টটা প্রয়োজন নাই, এগুলো সবগুলো হয়ে যাবে। 9 নম্বর পয়েন্টে চেক করতে হবে, রিভিউ করতে হবে, এটা দরকার নাই। প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডও দেওয়া আছে 4321। আপনাদের এই ওয়ার্কশিটটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হবে, যেন কেউ যখনই এই ফাইলে ঢুকতে যাবে তাকে পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে এখানে ঢুকতে হয়। তো দেখেন, আমি এখন নর্মালি আমি যদি এটা সেভ করে কেটে দিই, এবার আমি ফোল্ডারের ভিতরে যাচ্ছি। এই যে আমার ফাইল, এটা নর্মালি যদি আমি ডাবল ক্লিক করি ফাইলটা ওপেন হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে এমন একটা কাজ করতে হবে, আমি যখনই এই ফাইলের ভিতরে ডাবল ক্লিক দিয়ে ঢুকতে চাইবো তখন আমার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে, এবং সেই পাসওয়ার্ডটা কি এটা আমার এখানে বলে দেওয়া হয়েছে 4321। পাসওয়ার্ড দেওয়ার জন্য চলে যাব ফাইল ট্যাবে, ফাইল থেকে ইনফো, প্রোটেক্ট ওয়ার্কবুক, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এখানে এবার আমাদের যে পাসওয়ার্ডের কথা বলা হয়েছে নির্দেশনায়, সেই পাসওয়ার্ডটা লিখতে হবে 4321। এরপরে দেবো ওকে। রিটাইপ করতে হবে ওই একই পাসওয়ার্ড, আবারও দেন 4321। এরপরে দেন ওকে। ব্যাস, এখন ফাইলটাকে Ctrl+S দিয়ে সেভ করে নেন। এবার আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে যদি আবারও ওপেন করার চেষ্টা করি, এই যে আমাদের সেই ফাইলটা, ডাবল ক্লিক, এখন আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড না দিলে আপনি এই ফাইলের ভিতরে ঢুকতে পারবেন না, সঠিক পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই। পাসওয়ার্ড দিচ্ছি আমি 4321। ওকে, ব্যাস, তাহলে আমাদের ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। এরপরে আসি আমরা নির্দেশনায়, সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ .xlsx অ্যান্ড .csv এক্সটেনশন। আমাদের এখানে দুইটা ফাইল ফরম্যাটে সেভ করতে হবে, XLSX এবং CSV। তো আমরা প্রথমেই XLSX এ সেভ করে ফেলছি, এটা আমরা জানি। এই যে প্রথমেই যখন ক্রিয়েট করছি তখন ডিফল্টভাবে XLSX এ তৈরি হয়ে গিয়েছে, তো এটা আমাদের আর করার প্রয়োজন নাই। এখন আমাদের দ্বিতীয় আরেকটা ফরম্যাটে সেভ করতে হবে CSV, তো এটা আমরা করব একদম শেষে। আপাতত এটা স্কিপ করতেছি, আমাদের পরবর্তী নির্দেশনাতে আবার যাই। এটাকে আমরা আপাতত বাদ রাখতেছি, এটা শেষে করব। শো ডাটা ইউজিং VLOOKUP অ্যাজ পার স্যাম্পল বি বেসড অন ক্যাটাগরি। তো স্যাম্পল বিতে আমাদের ক্যাটাগরিতে VLOOKUP করতে হবে, যেটা আমরা করছি, তো এটা আমাদের কমপ্লিট। এরপরে চলে আসবো 14 নম্বর পয়েন্টে, মেক এ কপি অফ দ্য ওয়ার্কশিট উইথিন দ্য সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইট ফিল্টার। তো আমাদের ওই একই ওয়ার্কশিটের আরও একটা কপি তৈরি করতে হবে ওই একই এক্সেলের ফাইলের ভিতরে, এবং সেই কপিকৃত যে এক্সেলের শিটটা তৈরি করছি, কপি করছি, ওইটার নাম দিতে হবে ফিল্টার। তো আসেন কীভাবে আমরা ওই একই শিটের আরও একটা কপি তৈরি করব এবং সেটার নাম ফিল্টার দেব। এই যে আমাদের এখানে একটাই শিট আছে, শিট 1, এটা একটা কপি তৈরি করতে হবে এবং সেটার নাম চেঞ্জ করে দিতে হবে ফিল্টার। এই শিটটার কপি তৈরি করব, তাই এই শিটের উপরে রাইট ক্লিক দেব, এরপরে চলে যাব মুভ অর কপি, এরপর আমরা ক্লিক দেব মুভ টু এন্ড। তাহলে এই যে শিটটা আছে এই শিটের শেষে এই নতুন কপিকৃত শিটটা চলে আসবে। এরপরে ক্রিয়েট এ কপি, এইখানে অবশ্যই একটা ক্লিক দিতে হবে, তাহলে কিন্তু এই শিটের কপি তৈরি হবে না। ক্রিয়েট এ কপি ক্লিক দেব, এরপরে দেব ওকে। তাহলে দেখেন এখানে শিট 1, 2 নামে আর একটা শিট তৈরি হয়েছে, সেম জিনিস। তো এখন আমরা পরবর্তীতে যে কাজগুলো করব সবই এই দ্বিতীয় নম্বর শিটেই করব। এটা নাম চেঞ্জ করে দিতে বলা হয়েছে ফিল্টার, এটার উপরে রাইট ক্লিক দেব, এবার দেব রিনেম। এবার আমরা এই নামটা মুছে এখানে নাম দেব ফিল্টার, এরপরে এন্টার চাপ দেব। তাহলে আমাদের এই শিটের নাম চেঞ্জ হয়ে গেল। আমাদের এখানে 14 নম্বর পয়েন্টের কাজ কমপ্লিট। 15 নম্বর পয়েন্টে
সেট দ্য ফিল্টার অপশন ইউজিং হেডার রো। হেডার রোতে আমাদের ফিল্টার অপশন ব্যবহার করতে হবে, তো ফিল্টার সেট করতে হবে শুধুমাত্র। সেজন্য আমি এই হেডারগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, শুধুমাত্র এই হেডারগুলো। এরপরে চলে যাব ডাটা ট্যাব, এখানে দেখতে পাবো ফিল্টার লেখা। জাস্ট এখানে একটা ক্লিক দেব, তাহলে দেখব সবগুলোর আগে আমার একটা অ্যারো চলে আসবে। এমন আসলেই কমপ্লিট, আর কিছু করার প্রয়োজন নাই এখানে। 15 নম্বরের কাজও কমপ্লিট। এবার 16 নম্বরের পয়েন্টের কাজ করে আমরা 11 নম্বরে আবার ফিরে যাব। 16 নম্বর পয়েন্টে আমাদের প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ। আমাদের এই ফাইলটাকে পিডিএফে কনভার্ট করতে হবে, এক্সেলে ফাইলকে। কিভাবে করব? পিডিএফ করার জন্য ফাইলে যাব, এরপরে চলে যাব প্রিন্ট। এখানে আসলে দেখতে পাবো আমাদের ফাইলটা এখান থেকে কেটে গেছে, যে টোটাল ডিডাকশন পর্যন্ত এক পেজে আসছে, আর বাকিগুলা চলে গেছে 2 নম্বর পেজে, এই যে। কিন্তু এমন হলে তো আমাদের কাজটা হবে না, আমাদের পুরো শিটটাই থাকতে হবে একটা পেজে। তাই আমরা আবার ব্যাকে চলে আসছি। এই পেজ সেটআপ ঠিক করার জন্য এক পেজে যেন সবগুলো আসে, এটা করার জন্য আমরা চলে যাব, নিচে 3টা অপশন পাবো। প্রথমে নর্মাল ভিউ, এরপরে পেজ লেআউট ভিউ, আর তারপরে পেজ ব্রেক প্রিভিউ। আমরা এই পেজ ব্রেক প্রিভিউতে একটা ক্লিক দেব। এটা হচ্ছে এক পেজে নিয়ে আসার নিয়ম। এখানে আসার পরে দেখতে পাবো আমাদের শিটটা এমন অবস্থায় দেখাবে। এখানে দেখতে পাচ্ছি যে পর্যন্ত আমাদের এক পেজে দেখাচ্ছিল ওই সময় যখন প্রিন্টে গিয়েছিলাম, ওই পর্যায় পর্যন্ত একটা নীল কালারের ডট ডট মতো একটা দাগ দেখা যাচ্ছে। এই দাগটাকে ধরে টেনে একদম শেষ পর্যন্ত দিয়ে দেব, এই যে শেষ নীল দাগ পর্যন্ত। এখন এই পুরো এরিয়াটা আমার এক পেজে আসবে। এখন আমি আবার এখান থেকে চলে আসছি নর্মাল ভিউতে, এবার চলে যাব ফাইলে, ফাইল থেকে এবার প্রিন্ট। দেখেন পুরো অংশটা আমার এখন এক পেজেই দেখাচ্ছে। আমরা চাইলে, যেহেতু নিচে অনেকগুলো ফাঁকা জায়গা আছে, আমরা এটাকে ল্যান্ডস্কেপও করতে পারি, কোনো সমস্যা নাই, পোর্ট্রেটই থাক, সমস্যা নাই। এরপর আমরা চলে যাব প্রিন্ট। প্রিন্টে যাওয়ার পরে আমরা লোকেশন দেখে দেবো যে কোথায় আমাদের ফাইলটা সেভ করব। তো অবশ্যই ডেস্কটপে আমরা যে ফোল্ডারটা তৈরি করছি এই ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে সেভ করব। এখানে আপনাদের যে পিডিএফটা হবে এটা একটা নাম দেন, আমি দিচ্ছি এক্সেল পিডিএফ। নাম দেওয়ার পরে দেব সেভ। ব্যাস, তাহলে যদি এখন দেখে আসি, এই যে দেখেন আমাদের এক্সেল পিডিএফ নামে একটা পিডিএফ ফাইল এখানে তৈরি হয়ে গেছে। এটা ভিতরে ডাবল ক্লিক দিয়ে ঢুকলে দেখতে পাবো আমাদের ওই এক্সেলের শিটটা একটা পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমাদের এখানে 16 নম্বর পয়েন্টের কাজও কমপ্লিট। এবার আমরা যেটা বাদ রাখছিলাম সিএসভিতে সেভ করা, এটা শেষ করব। তো এই সিএসভিতে করার আগে অবশ্যই আপনার ফাইলকে কয়েকবার সেভ দিয়ে নেবেন। ফাইলে গিয়ে সেভ অথবা কন্ট্রোল-S। সিএসভিতে সেভ করার আগে সেভ দিয়ে নেবেন অবশ্যই। এরপরে সিএসভিতে সেভ করার জন্য চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব সেভ অ্যাজ, আবারও সেভ করব। এরপরে ব্রাউজ, লোকেশন আপনার ওই একই ফোল্ডার, ডেস্কটপ আমার নামের ফোল্ডার। এবার এখানে আমাদের সেভ অ্যাজ টাইপ, এই টাইপটা চেঞ্জ করে দেব, এই যে এখানে আছে CSV.CSV। আরও অপশন আছে কিন্তু আমরা এই প্রথম CSVটাই নিচ্ছি। এটা নেওয়ার পরে এরপর দেবো সেভ, এরপর দেবো ইয়েস, ওকে। CSVতে সেভ হয়ে গেলে আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দেব। তাহলে দেখতে পাবেন আমাদের এখানে XLSX আগে এটা ছিল এবং CSV এটা এখন চলে আসছে, এবং PDF, 3টা ফাইল আমার এখানে রেডি। CSVটা ওপেন করার কোনো প্রয়োজন নাই, এটার ভিতরে দেখবেন যে এমন ফরম্যাটিং চেঞ্জ হয়ে যায়, এটা আমরা ওপেন করব না। জাস্ট এটা অ্যাসেসরকে বাইরে থেকে দেখাবো যে .csv ফাইল আমাদের এখানে আছে। আমরা যে ফাইলটা দেখাবো XLSX, এই ফাইলটা অ্যাসেসরকে ওপেন করে দেখাতে হবে। এরপর অ্যাসেসর এখানে চেক করবে আপনাদের সকল ফর্মুলা নির্দেশনা অনুযায়ী ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ঠিক আছে, আপনার কম্পিটেন্ট হতে পারবেন। আশা করি এই শিটটা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের মান্থলি স্যালারি শিট। যদি প্র্যাকটিস করেন এবং বুঝে বুঝে কাজ করেন তাহলে ইনশাল্লাহ কোথাও কোনো ধরনের সমস্যা হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।